যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা। হিটু শেখের একমাত্র মেয়ে, মানে আপনি এখন এই মুহূর্তে কি চান? আপনার পেছনে যে ঘর বাড়ি দেখছি সব পুরানো, লন্ড ফন্ড কিচ্ছু নাই, আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, উল্টা পাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে? এবং আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুরাই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিস তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমিয়ে বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতে দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপনার বাড়িতে কি কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে, অনেক কিছু পুড়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, তিনটা রুমে 3টা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘরে ফ্রিজ ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরো যাবতীয় থালা বাটি হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে বের হতে পারছে। জি। আচ্ছা, তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল। আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে, তাদের ঘর বাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা দাদি সবাই মিলেই কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষতো, আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেছেই মনে করেন 4 মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি, ঠিক করেছি, ঘরের ভিতর বাথরুম গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা, এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, ওনার আগেও 2-1টা ঘটনার কথা মানুষ বলতেছে, আমরা তো দেখি নাই। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন, একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানার মতো শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবা, তার হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোরা বাড়ি দিছিল 2টা। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন? জি। আসিয়া আপনার ভাইয়ের শালী, আপনাদের বোনের মতোই, আপনার সন্তানের বয়সও তো আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি, 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার 5 বছরের মেয়ে আছে, ছেলে আছে। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি। এটা মানে কিভাবে, মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজন হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই, এরকম কিছু? জি, পরিবারের 4 জন লোকই কেউ কোনোদিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক, আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে, আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি জি। দাদির জন্য তো একটা দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই, দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হয়তো, তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন। জি। এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু, খারাপ তো লাগছেই? খারাপ তো লাগবেই, কারণ বাবা মা সবকিছু শখ করে ছেলে মেয়েদের জন্যই করে। কষ্ট, তারা 1000 কষ্ট করলেও ছেলে মেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না, সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না। আপনি কি গিয়েছিলেন কারাগারে বা
যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন, চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড় চোপড় কি দিছিল? এটা তো আপনি জি। জানেন না। কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম, সে দিছে নাকি আমি এটা বলতে পারবো না। আচ্ছা, মানে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার? না না আপনার দাদিকে দেখা করতে পারছে? না দেখা করতে পারেনি। মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না? না। আচ্ছা, ঠিক আছে বাবা। মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে। কেন জি, ঘর আর করে আরেকটা দিবে দাবিও সেটা? আমার আছে, সত্য যাচাই করার জন্য শাস্তি দেওয়া হয়, কারণ পরিবারের 4 জনই দোষী না, যে কোনো একজন দোষ করেছে। এবং এখন তো 1 টাকা পয়সাও নাই দাদির কাছে। কিছুই নাই, মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই, হুম হুম সবই যা ছিল ঘরে ছিল। বাবা মা যখন চলে গেছে, আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, হুম হুম হুম। আমি আসছি 3:30টার দিক, তখন আচ্ছা। এসে তো আমি বাবারে পাই নাই, শুনতেও পারি নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে, কি কোথায় আছে। জি জি। আচ্ছা ঘর যখন ভেঙেছে তখন কি ছিলেন আপনি? না, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরাই দিছে। আচ্ছা আচ্ছা। এসে দেখলেন পুরো বাড়ি শেষ। তসনস। হুম, তা আমার জায়গাটা আমি কারোর দেবো না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার নামে আছে? এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের, সেইগুলো বেচে আমার আব্বু এই জায়গাটা নিছে। দাদির নামেও আছে, আব্বুর নামেও আছে। আচ্ছা, মানে আপনারা তো আসেন, আপনি বেঁচে আছেন, সবাই তো আছে, তারপরেও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে, তাই না? না, এটা দেবো কি জন্য? যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে, তো জায়গা আমি কি জন্য দেবো? আমি বেঁচে আছি, আমি এসে থাকবো কোথায়? আমি বছরে একদিন আসলেও আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো, জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন। হুম। অন্যায় তো সবাই করেনি, যে কোনো একজন করেছে, আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে? সেটাই। আমার দাদি কোথায় থাকবে? সে মুরব্বী মানুষ, সে এখনো বেঁচে আছে। হুম। তো এটা তো কোনোভাবে আপনারা হাতছাড়া করবেন না। না, এটা আমরা দেব না। তো বাবার চিহ্ন এটা তো আপনি রাখবেন। জি। চাচি, এটা তো আপনার নামেই আছে, আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না, কেন না, দিবেন? এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম, ওটা 4 শতক জমি। 4 শতক জমির পর মনে 32,000 টাকা। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? এই যে যেভাবে দেশ চালাচ্ছে, আমার মত, মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট, ধর্ষণ, খুন, রাহাজানি, এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে, এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। কেন চলতে পারে না? দেখেন ভাই, কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? দেখেন ভাই, চলন্ত বাসে ডাকাত ঢুকছে, বুঝবেন, সারা রাত ভর, মানে 42 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন নারীকে রাত ভর দর্শন করছে। রাত ভর, মানে ওই যে বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যায় বড় বড় বাসগুলো আছে, রাতের নাইটের বাসগুলো, সেগুলো 2 জন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো। অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না। যাই হোক, অস্ত্রের মুখে, ঠিক আছে, ভয় পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো, সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার। সে সমাজের মধ্যে কোনোদিন আর মুখ দেখাতে পারবে? হয় আত্মহত্যা করবে, না হয় কিছু একটা অঘটন ঘটাবে, বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না। এরপর যার স্ত্রীকে, যার মাকে, যার মেয়েকে ধর্ষণ করছে, তার অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে, সমাজে মুখ দেখাতে পারবে? কোনো কিছু হবে না। তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের যে নাটকটা, সেই নাটকটা করা হয়েছে, এটা আমরা মানি। কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো, যাদের গ্রেফতার করলো, এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই? তাদেরকে গ্রেফতার করলো, আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কি? এটা মানে ফাইজলামি? এটা কি ফাইজলামি? এটা যার ডক্টর ইউনূসের মেরে আজকে এইভাবে দর্শন করতো সারা রাত ভর, তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে, এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন? কোনোভাবে বিচারটা করতে পারতেন? তিনি কি করতেন? সাথে সাথে জনসম্মুখে মিডিয়াকে সামনে রেখে ক্রস ফায়ার দিয়ে দিত। কিন্তু আজকে এই অন্যর বেলায়
কোনো এগিয়ে আসে না। এই জিনিসটা খুব কষ্টকর। একটা কথা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদি কোনোদিন তার কাছে পৌঁছে, একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ 20 বছর 50 বছর পর্যন্ত যেন মনে রাখে না, হ্যাঁ ডক্টর ইউনূস দেশ চালিয়েছিল, ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন। শুধু তাই না, তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে, কেটে দিবে, এরকম একটা নিয়ম করেন। যারা রাহাজানি চুরি ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো বা এটা সেটা করব। যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব অল্প কয়েকদিন দেশ চালিয়েছে, অল্প কয়েকদিন, মাত্র অল্প কয়েকটা মাস চালিয়েছে। এর মধ্যে তিনি যে নিয়ম কানুন করছে সেই নিয়ম কানুন এখন পর্যন্ত, হ্যাঁ বর্তমানে বহু আগের কথা, কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই, তার নামগন্ধ নাই, অথচ তার আইনগুলো, তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে। কিন্তু এখনো বলতেছে না ফখরুদ্দিন দেশ চালিয়েছে, এইভাবে যদি দেশ না চালায় কোনোদিন দেশ চলে না, এরকম কথা এখন পর্যন্ত আজকে সকালবেলা বলেছে মানুষগুলো। মানে কেমন সম্ভব বোঝেন কিছু, কি পরিমাণ আইন করছে, মহিলাদেরকে যেরকম আইন করছে, যেরকম চোর আইন করছে, সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে। ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা আমার সঠিক আমার জানা নেই, ওইগুলো আমরা ছোট মানুষ বুঝি না ওই সময়, পরবর্তী শুনছি আর কি, আমাদের বাবা মা বা দাদাদের তাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে। ওইরকম আইন না করলে এভাবে দেশ চলে না। ডক্টর ইউনূস সাহেব আপনার ভয়টা কিসের? 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই। আগের স্বৈরাচারকে কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন। অনেক স্বৈরাচারী করছে, দেশের টাকা পাচার করছে, এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি। কিন্তু সেই একই অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে, আমলের চাইতে এখন বর্তমান আমলে আরো বেশি ভয়াবহ হচ্ছে। যে পরিমাণ দুর্নীতি, রাহাজানি, খুনাখুনি, টাকা ধর্ষণ, এটা সেটা 5 বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিশাচদের কবল থেকে রেহাই পায় না। চিন্তা করতে পারেন, যার মেয়েটা ধর্ষণ করছে সে কি এখন এই দুনিয়াতে আছে, থাকতে পারে? চিন্তা করেন তো। আমি একটা কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যেন সে যেন হয় এই গদি ছাড়ুক, আর না হয় সে কি করুক, না হয় নির্বাচন দিয়ে দেখ, এই দুইটা একটা করুক। এর বাইরে আমরা অন্য কিছু চাই না, এর বাইরে আমরা অন্য কিছু চাই না। আমরা হয় নির্বাচন, না হয় তিনি গদি ছেড়ে দেখ, আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন 50টা যেন ভয় পেয়ে যান, না আই হাই এটা কি ভাবে সম্ভব, এরকম যেন কথা বলে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে, আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।